আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এইচএসসি লেভেলের 2026 এবং 2027 ব্যাচের যারা যারা ছাত্রছাত্রী আছেন, আজকের আমাদের এইচএসসি রসায়ন প্রথম অধ্যায় থেকে ক্লাস নাম্বার 3 নিয়ে আলোচনা করা হবে। এই ক্লাস নাম্বার 3 থেকে এই টপিকটা থেকে একটা সৃজনশীল হয়, আর পরিষ্কার করার নিয়ম এবং ব্যবহার থেকেও কিন্তু বেশ কয়েকটা বোর্ডে একটু একটু করে হলো আপনাকে প্রশ্ন দিয়েছে। তো অবশ্যই পুরো ক্লাসটা দেখার পরে আপনি কিন্তু ভালো একটা ধারণা নিয়ে যাবেন এবং মাস্ট কিন্তু নোট করতেই হবে। নোট না করলে কিন্তু ছাড় নাই। যারা নোট করবেন না তারাই কিন্তু বিপদের দিকে অগ্রসর হয়ে যাচ্ছেন। তাই যাই হোক, আমি তাহলে আর বেশি দেরি করবো না, আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের এইচএসসি রসায়ন প্রথম অধ্যায় ক্লাস নাম্বার 3 থেকে আজকের প্রথম আলোচনা হবে কাঁচের যন্ত্রপাতি পরিষ্কারের নিয়ম এবং এর ব্যবহার। তারপর হচ্ছে ক্রোমিক অ্যাসিড প্রস্তুতি। 3 নম্বর হচ্ছে মোলার দ্রবণ এবং মোলাল দ্রবণ কি জিনিস। এছাড়াও আরেকটা টপিক আছে সেলসিয়াস, ফারেনহাইট অ্যান্ড কেলভিন স্কেল। মানে এই একটা পৃষ্ঠাতে আমি দিতে পারি না সম্পূর্ণ, তো ওইটা থেকেও একটা এমসিকিউ আসতে পারে। চলেন আমরা তাহলে ক্লাসে প্রবেশ করি। আমাদের প্রথমে যেটা আলোচ্য বিষয় তার নাম হইল গিয়া টেস্ট টিউব। টেস্ট টিউব এর নামের ভেতরেই এর কাজ লুকিয়ে আছে মাই ডিয়ার স্টুডেন্ট। প্রথমে বলছে যে টেস্ট তার মানে হচ্ছে পরীক্ষা, আর টিউব মানে হচ্ছে নল। তাহলে পরীক্ষার নল এটাই টেস্ট টিউব, আর এটা বাস্তবিক পক্ষেও একই কথা। তবে টেস্ট টিউবের ক্ষেত্রে এক দিক মুখ খোলা থাকে বা উপরের দিক খোলা থাকে আর নিচের দিক বন্ধ থাকে। অর্থাৎ এই যে এর উপরের অংশ খোলা আর নিচের অংশ বন্ধ থাকে। উপাদানটা কি? কাঁচ অথবা প্লাস্টিক। বিভিন্ন যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করব, যেমন রাসায়নিক কাজের জন্য এগুলো কাঁচ দিয়ে তৈরি করা হয়। অর্থাৎ রাসায়নিক কাজ মানে কি বিভিন্ন বিক্রিয়া করার জন্য হতে পারে, বা আমি এখানে কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড নিলাম, তাহলে সালফিউরিক অ্যাসিডের জন্য অবশ্যই কাঁচের তৈরি যেটা টেস্ট টিউব সেটা আমাকে ব্যবহার করতে হবে। মানে কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যালগুলো নেওয়ার জন্য আমাকে কাঁচের তৈরিটাই ব্যবহার করাটাই শ্রেয়, আর প্লাস্টিকের গুলো শুধু পানি দিয়ে আপনার ব্যবহার করাটাই শ্রেয়। এরপরে বলছে যে কি এগুলো কাঁচ দিয়ে তৈরি করা হয় যা তাপরোধী। মানে এগুলো কাঁচ দিয়ে যখন তৈরি করা হয় এগুলো তাপরোধী, মানে এরা তাপ একসেপ্ট করতে পারে, আর তাপে অনেকক্ষণ দিলেও তেমন কোনো প্রবলেম হবে না। বিভিন্ন পদার্থকে উত্তপ্ত করার জন্য টেস্ট টিউব ব্যবহার করা হয়। তাহলে টেস্ট টিউব কি কাজে ব্যবহার করা হয়? বিভিন্ন পদার্থকে উত্তপ্ত করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। আর এটা ব্যবহারের সতর্কতা সম্পর্কেও ধারণা নিয়ে ফেলতে হবে। দেখেন, পরীক্ষণের আগে অবশ্যই ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে, কিন্তু সবচাইতে বেশি ভালো হয় যদি ক্রোমিক অ্যাসিড দিয়ে এটা আমরা পরিষ্কার করি। আর ক্রোমিক অ্যাসিড তো একটু পরে আপনারা দেখতে পাবেন কিভাবে প্রস্তুত করা হয়। তো দেখেন, পরীক্ষার সময় এটা অবশ্যই ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। কেন নিতে হবে জানেন? তখন আপনি যখন এটাকে ধুলেন, ধোয়ার সময় তো পানি ব্যবহার করেছেন, এই পানির মধ্যে তো বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে, যেমন রয়েছে এর মধ্যে আয়রন রয়েছে, এর মধ্যে লেডও থাকতে পারে, এর মধ্যে সোডিয়াম রয়েছে, এর মধ্যে আপনার ক্লোরিন রয়েছে। তার মানে এর পদার্থগুলো কিন্তু যদি টেস্ট টিউবের মধ্যেই থেকে যায়, তাহলে টেস্ট টিউবের ভেতরেই যদি আপনি ভালো করে না শুকান, তাহলে পানির মধ্যে ওই পদার্থগুলো থাকবে। তখন ওই পদার্থগুলো আবার যখন কোনো পদার্থ এর মধ্যে দিবেন ওইগুলোর সাথে বিক্রিয়া করে ফেলবে। তাই ভালো করে আগে শুকিয়ে নিতে হবে এবং ধুয়েও নিতে হবে। খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। 2 নম্বরে বলছে যে কি তাপ দেওয়ার সময় টেস্ট টিউবকে টেস্ট টিউব হোল্ডার দিয়ে ধরতে হবে। টেস্ট টিউব হোল্ডার দিয়ে ধরতে হবে কেন? তার কারণ হচ্ছে যে কি এটা যেহেতু আপনার তাপ দেওয়া হয়, এটাতে বিভিন্ন কেমিক্যালগুলো আপনার উত্তপ্ত করা হয়। আপনি যদি এটা সরাসরি হাত দিয়ে ধরেন তাহলে আপনার হাত গরম তাপ পাবে। তাই আমরা এটাকে হোল্ডার দিয়ে ধরবো। হোল্ডার মানে কি? একটা ধরার জিনিস আর কি, শুধুমাত্র টেস্ট টিউবটাকে ধরা যাবে ভালো করে, ওইটার নামই হচ্ছে যে কি হোল্ডার। আর যে হোল্ডারটা একটু লম্বায় থাকে আর এই জায়গাতে টেস্ট টিউবটা নিচে নামানো থাকবে, যাতে করে আপনি তাপও দিচ্ছেন আর আপনার হাতে কোনো ধরনের তাপ না লাগে। তাহলে টেস্ট টিউব কি কাজে ব্যবহার করা হয়, টেস্ট টিউব কি দিয়ে তৈরি, এবং টেস্ট টিউব ব্যবহারের সতর্কতা, এই 3টে জিনিসই কিন্তু আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে।
এরপরের টপিকে প্রবেশ করবো, চলেন। অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি, যাক আলহামদুলিল্লাহ। এরপরের যেটা আছে সেটার নাম হচ্ছে যে বেকার। হ্যাঁ, কি বললেন স্যার আপনি? আপনি কি বললেন স্যার? এটার নাম বেকার মানে? কোথায় পাইছেন আপনি এটার নাম বেকার? আরে না রে বাবা, এত বিরক্ত হইস না তো। এটা হচ্ছে যে বিকার, ওইটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে যে কি, বিকার। এখন দেখেন, এই যে বিকারটার, বিকার সম্পর্কে কিছু লিখিনি আমি, লেখার তো কথা ছিল, হয়তো বা কোনো জায়গাতে ফাইলে টালে দিয়েছি নাকি। নাই। এখন আসেন, টেস্ট টিউব আর বিকারের মধ্যে পার্থক্যটা ঠিক কোন জায়গাতে? টেস্ট টিউব আর বিকারের মধ্যে পার্থক্য হচ্ছে যে কি, ওটা ছিল ছোট আর এটা ছিল যে আমাদের বড়। ওটা ছিল ছোট আর এটা ছিল বড়। তবে বিকারকে আমরা যখন বেশি পরিমাণের জিনিস নিব তখন আমরা বিকারটা ব্যবহার করব। এটিও কাঁচের এবং প্লাস্টিকের তৈরি হয়। এগুলো তাপ দেওয়ার জন্যই আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। মানে ওটাতে আমরা স্বল্প পরিমাণের জিনিস বা স্বল্প পরিমাণের রাসায়নিক পদার্থগুলো পরীক্ষা নিরীক্ষা করতে পারবো, বাট বিকারে আমরা বেশি পরিমাণের ব্যবহার করতে পারবো। তাহলে যদি আমাকে বলা হয় যে আমি রাসায়নিক দ্রব্যকে বেশি পরিমাণে নিতে চাচ্ছি, তাহলে কোন যন্ত্রটির মাধ্যমে আমরা এই পরীক্ষা নিরীক্ষাটি করব? অবভিয়াসলি বিকারে আমরা করব। এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে যে তলপেট না, এটার নাম কিন্তু আপনারা আবার ভুল করে পড়েন না, এটার নাম তলপেট না, এটার নাম হচ্ছে পিপেট। ঠিক আছে, পিপেট এটার নাম, তলপেট না। ঠিক আছে, তো পিপেটটা আসলে কি রকম? পিপেট হচ্ছে যে কি আপনার, আমরা যেমন স্ট্র দিয়ে বিভিন্ন ধরনের জিনিস খাই না, স্ট্র দিয়ে। তো স্ট্র দুই দিকে কিন্তু ছিদ্র থাকে, এদিকেও ছিদ্র আবার এদিকেও ছিদ্র। তো পিপেট হচ্ছে যে ঠিক ওইরকমই, যখন কোনো তরল দ্রবণ আমরা নিতে চাইবো, কতটুকু পরিমাণে নিতে চাইবো, তখন টানবেন, টানার পরে যতটুকু পরিমাণে দরকার ততটুকু নিয়ে আবার দিতে হবে। তাহলে এটা খুব ঝামেলার জিনিস না? ধরেন যে আপনি সালফিউরিক অ্যাসিড নিচ্ছেন, এবার সালফিউরিক অ্যাসিড নেওয়ার সময় টানতে গিয়ে এবার মুখের মধ্যে চলে গেল সালফিউরিক অ্যাসিড, টাটা বাই বাই খতম গায়া। তাহলে এই পিপেট আগেকার সময় আসলে ব্যবহার করা হতো বেশি, এখনকার সময়ে আসলে এর ব্যবহার নাই। এবার দ্রবণকে মুখ দিয়ে টেনে নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভাগ, তোকে নিয়ে আর কথা বলবো না আমরা, ফাইজলামো শুরু করছি। এখন যেটা বলবো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আসবে মাই ডিয়ার স্টুডেন্ট, এইটা নিয়ে প্রশ্ন আসবে, এইটা নিয়ে প্রশ্ন আসবে। বুরেট, বুরেট নিয়ে কিন্তু প্রশ্ন আসবে। এটা আপনি ভালো করে কিন্তু নোট করবেন। এগুলো আমি যেভাবে লিখে দিচ্ছি সুন্দর সুন্দর করে এগুলো কিন্তু নোট করে নেবেন, বুদ্ধিমানেরা নোট করে নেন। এবার বুরেট আসলে কি জিনিস দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট। বুরেটের দুইটা অংশ আগে বুঝেন। এটি সাধারণত 25 ও 50 মিলিলিটারের হয়। এটি পরিষ্কার করার জন্য ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো ক্রোমিক অ্যাসিড দিয়ে ব্যবহার করাটা সবচেয়ে ভালো। তো বুরেটের একটা স্পেশাল ধর্ম আছে, সেটা হচ্ছে যে কি, দেখেন এই অংশটুকু খোলা, আবার নিচের অংশটুকুও খোলা, বাট এই মিডিল বরাবর আর দুইটা পার্টের কথা বলি, উপরেরটাও খোলা আছে, নিচেরটাও খোলা আছে। আর উপরের অংশটুকু মোটা, নিচের অংশটুকু সরু। উপরের অংশটুকু মোটা, নিচের অংশটুকু সরু। বাট সরু অংশতে একটি আপনার এই যে স্ক্রু লাগানো থাকে, আমরা যেটা পানি ঘোরানোর জন্য, পানি উল্টো দিকে যখন দিই আমরা তখন পানি পড়ে, আবার যখন টাইট দিয়ে দিই তখন পানি পড়া বন্ধ হয়ে যায়। ঠিক ওই রকমই এখানে মানে অংশটুকু লাগানো আছে। এটার এখন কাজ কি? তো প্রথমে এই বুরেটটাকে একটু প্রস্তুত করতে হয়। আগে বুরেট প্রস্তুত করার সিস্টেম হচ্ছে যে আগে প্রথমত গ্রিজ দিতে হয় একটু। এখানে গ্রিজ দিলে কি হয়, গ্রিজ দিলে আমাদের পিচ্ছিল হয়ে যায় আমাদের এই পাত্রটি বা বুরেটটি। তখন এখানে আপনার ধরেন 4-5 ধরনের পদার্থ একসাথে মিক্সড করা ছিল। এবার এটাকে তাপ প্রয়োগ করা হবে। তাপ প্রয়োগ করার ফলে যেহেতু এক একটা পদার্থের, তরল পদার্থের ঘনত্ব এক এক রকম, এক একটা তরল পদার্থের ঘনত্ব এক এক রকম। ধরেন যে আমরা এখানে 3 ধরনের তরল পদার্থ দিয়েছিলাম, তো 3 ধরনের তরল পদার্থের মধ্য থেকে এই যে সবুজ অংশ দিয়ে একটা ঘনত্ব বোঝাচ্ছি, লাল অংশ দিয়ে আরেকটা ঘনত্ব,
কালো অংশ দিয়ে আরেকটা ঘনত্ব আমি বুঝাচ্ছি। তার মানে এখানে 3 ক্যাটাগরির জিনিস এখানে অলরেডি পাওয়া গেছে। আমরা বিক্রিয়া করলাম, ধরেন বিক্রিয়া করার পরে এরকম 3 ক্যাটাগরির জিনিস এখানে উৎপন্ন হয়েছে। তো 3 ক্যাটাগরির মধ্যে থেকে একটা হচ্ছে বেশি ঘনত্ব বিশিষ্ট, আরেকটা হচ্ছে তার চাইতে কম, আরেকটা হচ্ছে তার চাইতেও কম। এখন এই অংশটুকু আমরা শুধুমাত্র আরেকটা পাত্রতে নিতে চাচ্ছিলাম। তাহলে ওই পাত্রটা এখানে আমরা ধরবো, তারপরে এটাকে আমরা ঢিল দিব আর কি। ঢিল দেওয়ার ফলে এই অংশটুকু যখন পড়ে যাবে তখন আমরা এটাকে টাইট দিয়ে দিব। তারপর আরেকটা পাত্র আমি নিয়ে আসলাম, আরেকটা পাত্রতে আমি আবার এটাকে ঢিল দিব, তারপরে তখন লাল অংশটুকু পড়ে যাবে, আবার টাইট দিয়ে দিব। তারপরে আমরা এটাকে আস্তে আস্তে কি করতে পারি, বিভিন্ন পদার্থ বা বিভিন্ন ঘনত্বের পদার্থগুলো আমরা আলাদা আলাদা ভাবে করতে পারি এই বুরেট ব্যবহার করে। তাই বলছে যে ভিন্ন ভিন্ন ঘনমাত্রা দ্রবণ একত্রে মিশ্রিত থাকলে, ভিন্ন ভিন্ন ঘনমাত্রা দ্রবণগুলো যদি কখনো একত্রে মিশ্রিত থাকে, তাহলে বুরেটের মাধ্যমে দ্রবণগুলোকে আলাদা করা সম্ভব। বুরেটের মাধ্যমে দ্রবণগুলোকে আমরা একদমই আলাদা করে ফেলতে পারবো। এই বুরেটের কাজটা খুবই মানে দরকারি, কিন্তু এটা কিন্তু আপনারা অবশ্যই ভালো করে, একেবারে ভালো করে কিন্তু মনে রাখবেন। আমি অমিত হোসেনকে বলছি যে আমি দেখেন ইন্টারমিডিয়েটের জন্য আমি প্রাইভেট নিয়ে আসবো, বাট আমি আগে চিন্তা করেছি যে 1 বছর বা 6 মাস আগে আমি একটু ফ্রিতে সার্ভিস দিব প্লিজ। আমি ফ্রিতে সার্ভিস দিতে চাই, দেন তখন আমি আপনাদের জন্য কোনো ব্যাচ টেস্ট নিয়ে আসতে চাই। আমি আমার স্টুডেন্টদেরকে আসলে ফ্রি সার্ভিস অনেক দিন থেকে দিই না, এই জিনিসটা আসলে আমার কাছেও কিন্তু খারাপ লেগেছে। তো 2026-27 যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন, আপনাদেরকে আমি আগে ফ্রি সার্ভিস দিই, 6টা মাস দিতে দেন আমাকে, দেন আপনাদের জন্য একেবারে বাম্পার করে একটা ব্যাচ নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এই যে আপনাদের প্রতিনিয়তই কিন্তু ক্লাস নেব, আমি সুস্থ থাকলে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য ক্লাস নিব। হ্যাঁ, পদার্থবিজ্ঞানের উচ্চতর গণিত, আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আস্তে আস্তে করাবো সবগুলো মাই ডিয়ার স্টুডেন্ট, আস্তে ধীরে আস্তে ধীরে। হ্যাঁ, এরপরে যেটা টপিক আছে সেটা হচ্ছে যে রিএজেন্ট বোতল। রিএজেন্ট বোতল হচ্ছে শুধু নাম আর কিছু না, আপনি জাস্ট একটা নাম, এটা শুধুমাত্র। তো রিএজেন্ট বোতল কাকে বলা হয়ে থাকে? যে সমস্ত বোতলে রিএজেন্ট রাখা হয় সেই বোতলগুলোকে রিএজেন্ট বোতল বলা হয়। স্যার রিএজেন্ট বলতে কি বোঝাচ্ছে এখানে? রিএজেন্ট বলতে যে কোনো আপনার দ্রাবককেই বোঝানো হয় স্পেশালি, বা দ্রব বা দ্রাবক দুটোই হতে পারে। মোট কথা এর মধ্যে মনে করেন সালফিউরিক রাখা আছে, তাহলে সালফিউরিক হচ্ছে যেখানে রিএজেন্ট। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখা আছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে রিএজেন্ট। রিএজেন্টটা কোথায় রাখা হয়? রিএজেন্ট বোতলে রাখা হয়। আর রিএজেন্ট বোতল 2 ধরনের হয় মাই ডিয়ার স্টুডেন্ট, একটা হচ্ছে সাদা হয় আর একটা হচ্ছে বাদামি কালারের হয়। সাদা এবং বাদামি কালার কেন প্রয়োজন হয়? যেমন ক্রোমিক অ্যাসিডের কথা বেশ 2-3 বার বলা হয়ে গেছে না? এই ক্রোমিক অ্যাসিড কি করে জানেন? ক্রোমিক অ্যাসিড যদি সাদা বোতলে রাখা হয় বা সাদা রিএজেন্ট বোতলে রাখা হয়, তাহলে সে সূর্যের আলো যখন প্রবেশ করে, মানে সাদার মধ্যে দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারে, সূর্যের আলোর সাথে সে বিক্রিয়া ঘটিয়ে ফেলে, মানে ফোটন কণার সাথে, বাট সূর্যের আলোর ফোটন কণা আর কি। বাদামি বর্ণ যখন হয় তখন বাদামি বর্ণের মানে বোতল দিয়ে আসলে সূর্যের আলো পাস হতে পারে না। তো সূর্যের আলো যখন পাস হতে পারে না, দেন কি হয়? যে জিনিসটা আপনি রাখবেন সেই জিনিসটা খুব সুন্দরভাবেই থাকে, কোনো ধরনের আপনার ঘনমাত্রার পরিবর্তন হয় না, বা তার মোট কথা বাইরের জিনিসের সাথে বিক্রিয়া করে সে তার অবস্থার পরিবর্তন করে ফেলে না। তাহলে রিএজেন্ট বোতলে 2 ধরনের, রিএজেন্ট বোতল হচ্ছে 2 ধরনের। আর রিএজেন্ট বোতল আমরা বিভিন্ন জিনিস রাখার কাজে কি করি? ব্যবহার করে থাকি মাই ডিয়ার স্টুডেন্ট। এরপরের টপিকে যাব আমরা থার্মোমিটারের কথা নিয়ে, যেটা আমরা এসএসসি লেভেলে অলরেডি পড়ে এসেছি। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের সম্পর্ক কোনটি? C/5 F-32/9 K-273/5, এটা হচ্ছে সূত্র। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন। এখান থেকে আপনার কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে সোজা প্রশ্ন আসবে ওই যে 5 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন।
তাহলে 5 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন বলেছে, তখন আপনাকে সূত্রটা লিখতে হবে C/5 ইকুয়াল টু K মাইনাস 273 ডিভাইড বাই হচ্ছে কত 5। 5 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, তাহলে সেলসিয়াসের জায়গাতে শুধুমাত্র তখন 5 বসাই দিবেন, কেলভিনের ইকুয়েশনটা টেনে নেবেন। এবার আমাকে বলতে পারে যে 5 ফারেনহাইট সমান কত সেলসিয়াস, তখন ফারেনহাইটের জায়গাতে মানটা বসাবেন, সেলসিয়াসের মান বের করে নেবেন, তখন এই অংশটুকু বাদ চলে যাবে। যেই দুইটা মান জানতে চাইবে সেই দুইটা নিয়ে আপনি সূত্রটা বসাবেন, যেটার মান দেওয়া আছে সেটার মান বসে অপরের মানটা আপনি বের করে নেবেন। এটা হচ্ছে সেলসিয়াস, কেলভিন এন্ড ফারেনহাইট নিয়ে কথা। তো এটা নিয়ে বেশি কথা বললাম না এই কারণে, যেটা আমরা এসএসসি লেভেলেই বেশি পড়ে এসেছি, আর এগুলো নিয়ে আমরা ম্যাথ তো করে এসেছি মাস্ট। এবার এখন মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডারটা কি জিনিস? মেজারিং সিলিন্ডার হচ্ছে যেটাতে আপনি কোনো কিছু মেপে দিবেন বা মাপবেন, এক কথায় 2 থেকে 1000 মিলিলিটারের হয়ে থাকে মেজারিং সিলিন্ডার। তবে সিলিন্ডার বলতে আপনি এই যে এটাই বোঝার চেষ্টা করেন, সিলিন্ডার মানে হচ্ছে পাইপের মতো দেখতে, এক কথা যদি বলতে চান আপনি। আমি একটু দেখাই আমার স্টুডেন্টকে, পড়িস না তোরা। এই যে এটা আর কি মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে এইটা এই যে মেজারিং সিলিন্ডার। তো দুই দিকেই তার ফাঁকা থাকবে না, আবার একদিকে বন্ধ থাকবে আর আরেক দিকে ফাঁকা থাকবে। তো আপনি এখান থেকে 2 থেকে 1000 মিলিলিটার পর্যন্ত এই মেজারিং সিলিন্ডারগুলো হয়, 2 থেকে 1000 মিলিলিটার পর্যন্ত আপনি এগুলো পাবেন। তবে আপনার কোনটা দরকার সেই অনুযায়ী তখন আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবেন। তবে এটা শুধুমাত্র তরল পদার্থের জন্যই, মিলিলিটার যেহেতু মানে লিটার একক আছে, তার মানে তরল পদার্থ যেগুলো আছে সেগুলোকেই কিন্তু মাপতে পারবেন আপনি এই মেজারিং সিলিন্ডার দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে যে কি আমাদের, আরে বাবা রে, আয়তনমিতিক ফ্লাক্স আর কনিক্যাল ফ্লাক্স। চা খাওয়ার ফ্লাক্স তোরা দিতে পারতি তাও ভালো হতো, আয়তনমিতিক ফ্লাক্স আর কোথাকার তোরা কনিক্যাল ফ্লাক্স নিয়ে চলে আসছিস। বা রে বা, কাজ কাম পাইস না, বাজি রে বাজি। জায়গার কি আর করার, জীবনটা বেদনা নয়। কিরে আমার স্টুডেন্টরা আছে তো দেখতেছি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফাহিমুজ্জামান রাব্বি চলে আসছে আমার স্টুডেন্ট। তোরা একটা করিস না, কিন্তু ভালো লাগতেছে তোদেরকে একটা জিনিস দেখে, যে মানে তোরা অযথা কমেন্ট করিস না। আর হ্যাঁ, তোরা বন্ধুদেরকে জানাস না কেন যে আমাদের এখানে ক্লাস চলতেছে এইচএসসি লেভেলের? তোরা কেন এত স্বার্থপর তোরা, খুবই স্বার্থপর তোরা। বন্ধুদেরকে জানাইতে তোদের খুব কষ্ট হইতেছে যে আমরা এখানে শনি সম্বুধ আমরা ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো করছি। তোরা পচা। এবার দেখেন, এই যে এটা হচ্ছে আয়তনমিতিক ফ্লাক্স, আর বি হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। তো কনিক্যাল ফ্লাক্সটা আপনার টেস্ট টিউবের মতো বলা যাবে না, এটা হচ্ছে সিলিন্ডারের মতো, মানে সিলিন্ডারের মতো ছিল। সিলিন্ডার হচ্ছে যে এরকম, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? এই যে হলো সিলিন্ডার। কিন্তু কথা হলো যে এটাকে এইভাবে বানানো হয়েছে কেন জানেন? এই যে এভাবে কেন বানানো হয়েছে, এভাবে বানানোর একটা কারণ আছে। আপনি যখন কোনো সিলিন্ডারে রাসায়নিক বিক্রিয়া ঘটাবেন, তখন সিলিন্ডারের আপনার সম্পূর্ণটা একই রকম দেখতে। সিলিন্ডারটা দেখেন, এই যে সম্পূর্ণটা একই রকম দেখতে। এরকম করে যখন ঝাঁকাবেন এটাকে, তখন যে কোনো একটা পদার্থ মনে করেন যে ক্ষতিকারক আপনার হাতের জন্য, ঝাঁকানোর কারণে এখান থেকে উঠে চলে আসতে পারে, যেমন হাতের উপরে পড়ে যেতে পারে। বাট কনিক্যাল ফ্লাক্সে যখন আপনি বিক্রিয়াটা করবেন, বিক্রিয়াটা করার ফলে দেখা যাবে যে এই অংশটুকু একটু বাঁকানো। তো যখন আপনি ঝাঁকাবেন, ঝাঁকানোর ফলে এই অংশটুকুতে অনেকটা আটকে যাবে, উপরে অনেকটা যাবে না। বেশি জোরে ঝাঁকালে তো বের হবে, এটা আলাদা কথা। বাট কনিক্যাল ফ্লাক্স বিক্রিয়া ঘটানোর জন্য খুবই ভালো একটা মানে কাঁচের পাত্র, খুবই ভালো। এবার ধরেন যে আমাদের আয়তনমিতিক ফ্লাক্স যেটা, সেটা কেন আমরা ব্যবহার করব? আয়তনমিতিক ফ্লাক্স আমরা ব্যবহার করব এই কারণেই, ধরেন যে কোনো কিছু রিয়াকশন আমরা ঘটিয়েছি, রিয়াকশন ঘটানোর ফলে সেখানে অনেক ফেনা উৎপন্ন হয়েছে, বা খুব দ্রুত রিয়াকশনটা ঘটে গিয়ে অনেক উচ্চ লেভেলে চলে যেতে চাচ্ছে। তো আমরা এই অংশটুকু অনেক উচ্চতা রাখা হয় এই কারণেই, যে এখানে বিক্রিয়া ঘটার ফলে যে ফেনাগুলো উৎপন্ন হবে, সেই ফেনাগুলো যেন দ্রুত এখানে পড়ে না যায়, বরঞ্চ আমাদের এর মধ্যেই যেন থেকে যায়। তো আয়তনমিতিক ফ্লাক্সেও
আপনার পরীক্ষা নিরীক্ষা করা হয়, কনিক্যাল ফ্লাক্সেও পরীক্ষা নিরীক্ষা করা হয়। তবে যদি কোনো পদার্থতে বেশি পরিমাণের ফেনা উৎপন্ন হয় তাহলে সেই ফেনাকে আপনার হাত থেকে রক্ষা করার জন্য বা আপনি চামড়াকে রক্ষা করার জন্য আপনি কনিক্যাল ফ্লাক্স, আয়তনভিত্তিক ফ্লাক্স ব্যবহার করতে পারবেন। এখন কিন্তু আমাদের যে আলোচনাটা রয়েছে সেটা হচ্ছে যে এই অধ্যায় থেকে সৃজনশীলের মানে একটু আসার মতো, সৃজনশীলে আসার মতো। এবার দেখেন এই ক্রোমিক অ্যাসিড প্রস্তুতিটা অনেকবার এসেছে, সেটা বলবো না, এসেছে ভালোই, খারাপ না। মানে ক্রোমিক অ্যাসিড প্রস্তুতি এটা কিন্তু এসেছে, ভালোই এসেছে, খারাপ আসেনি। এখন আসেন আমি আপনাদেরকে কয়েকটাকে কথা বলে নিই। প্রথম কথা আপনাদের সাথে আছে, কিন্তু আপনাদের সাথে আমার প্রথম কথা আছে। ও আগে এটাই দেখে নেই। তোরা অনেক জিজ্ঞাসা করছ না যে আমার বাড়ি কোথায়, ফেসবুকে চাপাই গেট লিখে সার্চ করবি, তাহলে আমার বাড়ি কোথায় সেটা বুঝতে পারবি। আরে তোরা আমার ভিডিও দেখতেছিস কিন্তু তোরা সাবস্ক্রাইব করতেছিস না কেন? চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবি, সাবস্ক্রাইব না করলে অবস্থা তোর কিন্তু ভালো হবে না। তোর সামনে যে দুইটা দাঁত আছে না, এই যে বড় বড়, এই দুটো দাঁত তোর খুলে পড়ে যাবে। সাবস্ক্রাইব করবি কিন্তু মাস্ট, আর না করলে দুইটা দাঁত খুলে পড়ে যাবে তোর। চলেন এবার আমরা ক্রোমিক অ্যাসিড প্রস্তুতি কিভাবে করতে হবে সেই সম্পর্কে ধারণা নিব। ক্রোমিক অ্যাসিড প্রস্তুতি করার জন্য প্রথমে 250 মিলিলিটারের একটা বিকার নিব, বেকার নয় বিকার। তাহলে আমরা একটা বিকার নিব, যেই বিকারের ইয়াটা হচ্ছে 250 মিলিলিটার। বিকারে পাতিত পানি নিব। পাতিত পানি মানে কি? যেটা খাঁটি বিশুদ্ধ পানি, মানে যেই পানিতে H2O অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন ছাড়া অন্য কিছু নাই। আমরা যে পানিটা খাই, নিচ থেকে আমরা তুলে যে পানিটা খাচ্ছি, এই পানির মধ্যে সোডিয়াম আছে, ক্লোরিন আছে, বিভিন্ন ধরনের আরো পদার্থ আছে। বাট যেটা হচ্ছে আমাদের পাতিত পানি, সেই পাতিত পানির মধ্যে অন্য কোনো ধরনের আর উপাদান থাকবে না, মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তো এখন এই পাতিত পানি দেওয়া হয় একটাই কারণে, যাতে করে মানে পানির মধ্যে অন্যান্য যে পদার্থগুলো আছে ওই পদার্থগুলো বিক্রিয়া করতে না পারে। বুঝতে পারছেন? মানে মোট কথা শুধুমাত্র হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত পানি যেটা, সেটাই হচ্ছে পাতিত পানি। হ্যাঁ, তাহলে আমরা এখানে বিকারে পাতিত পানি নিলাম, ধরেন যে কিছু পরিমাণ আমরা পাতিত পানি নিলাম। তাহলে দুইটা ধাপ কমপ্লিট। 250 মিলিলিটার একটা আমরা বিকার নেব। আমরা প্রথমে লিখে দিব এভাবে, প্রথমে 250 মিলিলিটার বিকার নিয়ে বিকারে পাতিত পানি যোগ করব। হ্যাঁ, এরপর হচ্ছে যে ছোট বিকারকে অন্য একটি বড় পাত্রে রাখতে হবে। তাহলে এখন এই যে বিক্রিয়াটা ঘটাবো, তবে এই বিক্রিয়া ঘটানোর ক্ষেত্রে এখন একটা বড় পাত্রতে রাখতে হবে এটাকে, যে বড় পাত্রের মধ্যে আবার কি রাখা আছে? বরফ রাখা আছে। এই যে বড় পাত্রতে আমরা রাখবো এখন এটাকে। বড় পাত্রের মধ্যে এই যে এগুলোতে বরফ রাখা থাকবে। এই বরফগুলা রাসায়নিক বিক্রিয়াকে ভালো মতো হতে সাহায্য করবে। তাহলে ছোট বিকারকে অন্য একটি বড় পাত্রে রাখবো যেখানে বরফ রাখা আছে। হয়ে গেল আমাদের প্রথম তিনটা কাহিনী, মাই ডিয়ার স্টুডেন্ট। এবার 4 নম্বর কাহিনী আছে কি জানেন? 4 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট নেব আমরা। 4 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট বিকারে নেব। তাহলে এই যে আমরা এখানে কি নেব? তাহলে এই যে 4 গ্রাম K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট আমরা বিকারে নিয়ে নিলাম। দেন 2 মোলার ঘনমাত্রা বিশিষ্ট 40 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড আস্তে আস্তে যোগ করব। দেখেন এগুলো কেন আপনাদেরকে সংখ্যা সহ মনে রাখতে হবে, মাস্ট সংখ্যা সহ মনে রাখতে হবে। দেখবেন এগুলো আপনি যদি সংখ্যা না মেনে চলেন তাহলে কিন্তু আপনার উৎপন্ন হবে না। আর এগুলো মাস্ট মুখস্থ থাকে লাগবে। আপনাকে ক্রোমিক অ্যাসিড তৈরি করতে যাচ্ছেন আপনি, এগুলো মাস্ট আপনার মুখস্থ থাকে লাগবে, উপায় নেই। এবার 2 মোলার ঘনমাত্রা বিশিষ্ট 40 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড আস্তে আস্তে যোগ করবো আমরা। তাহলে ওটা যখন নিয়েছি তখন আস্তে আস্তে আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করব, যার ঘনমাত্রা হচ্ছে 2 মোলারিটি আর 40 মিলিলিটার। তাহলে যখন আপনি এখানে যোগ করবেন, আস্তে আস্তে যোগ করবেন, তারপর আস্তে আস্তে এখানে কি হবে? ক্রোমিক অ্যাসিড তৈরি হবে। যে ক্রোমিক অ্যাসিড হচ্ছে যে কি Cr2 অর্থাৎ ডাইক্রোমিয়াম ট্রাইসালফেট। এই যে Cr2SO4 3। তো এটাকে এভাবে লেখা যায়, অর্থাৎ যে Cr2 লেখা যায়,
তারপরে সালফার আছে 3টা, তার মানে যে সালফার আছে 3টা, আর অক্সিজেন আছে 3 4 12টা, অক্সিজেন আছে 12। এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড প্রস্তুতি। তো দেখেন এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যখন সালফিউরিক অ্যাসিড যুক্ত হয় তখন এই যে ক্রোমিয়াম আর সালফেট বিক্রিয়া করে এই যে ক্রোমিয়াম মানে ডাইক্রোমিয়াম ট্রাইসালফেট উৎপন্ন করেছে, আর পটাশিয়ামের সাথে এখানে আছে কি সালফেট, তাহলে পটাশিয়াম সালফেট আর পানি উৎপন্ন করে বসে আছে। তো দেখেন আপনি যখন এই পুরো প্রসেসটা কমপ্লিট করে লিখে দিবেন টিচারকে, আপনার টিচারে কিন্তু আপনাকে 4টি নম্বর আপনাকে দিবে ইনশাআল্লাহ। তবে সুন্দর করে উপস্থাপন করবেন। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু পরীক্ষাতে মানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে কিন্তু করিস, ভালো করে একটু। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো অনেকজনই, বুশরা অনেকজনকে মেনশন করেছে, মুন্না ওয়ালাইকুম আসসালাম, মুন্না মেনশন করে নাই। তোরা তোরা না কি কইতাম আর তোদেরকে, আমি তোদের উপর রাগ করা ছাড়া কি করতাম। তাহলে গেল এখানে। আরে শোন শোন শোন, ইউনিক টিচিং মেথডের যে তোদের আরো চ্যানেল আছে 2টা, তোরা এটা কেন আমাদেরকে মানে জানোস না? ইউনিক টিচিং মেথড ম্যাথ যেটা হচ্ছে গণিতের জন্য, আর ওয়াও সায়েন্স এটা হচ্ছে যে তোর লাইভ ক্লাসগুলো ওখানে তোর বিভিন্ন ভাবে দেওয়া হয়। এগুলো তো তোরা যাস না কেন বলতো দেখি? অবশ্যই যাবি। আর শোন শোন, এনে কি লেখাচ্ছে পড়। পড়ছস? আর এই যে দেখে সাবস্ক্রাইব কিন্তু যদি না করিস তো দাঁত ফেলে পড়ে যাবে, বলে দিলাম আমি। আরেকটা কথা আছে রে, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, বুঝছস? তো ওই গ্রুপের লিঙ্ক আর পেজের লিঙ্ক দেওয়া আছে, এগুলো অবশ্যই তোরা কিন্তু পরে দেখে নিস, মাস্ট। আর বেশি কিছু দেখাবো না। হ্যাঁ, তাহলে আমাদের এই ক্রোমিক অ্যাসিড প্রস্তুতিতে গেল। এখন আমাদের মোলার দ্রবণ আর মোলাল দ্রবণ এই 2টা জিনিস দেখাবো এখন। হ্যাঁ, মোলার দ্রবণ কি? মোলার দ্রবণের ক্ষেত্রে তাপমাত্রা নির্দিষ্ট, খুবই ইম্পর্টেন্ট ওই কথাটাই, যে নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রা যদি মনে করেন 30 ডিগ্রি কোনো জায়গাতে থাকে, 30 ডিগ্রিটাই স্থির রাখতে হবে। তাপমাত্রা যদি কোনো জায়গাতে 50 ডিগ্রি থাকে, 50 ডিগ্রিটাকে স্থির রাখতে হবে। 50 থেকে 55 হবে বা 30 থেকে 40 হবে, তাহলে এটা হবে না। তাপমাত্রাটাকে স্থির থাকতে হবে, তাই বলছি স্থির তাপমাত্রায়, বা নির্দিষ্ট তাপমাত্রায়। এবার দেখেন, আমরা একটা বিকার নিলাম, ঠিক আছে? এই বিকারে আমরা 1 লিটার পানি নেব। তাহলে এখানে আছে কি 1 লিটার পানি আছে, বা 1 লিটার দ্রাবক আছে। দ্রাবক মানে তো হচ্ছে পানি, এখানে দ্রব প্লাস দ্রাবক, এই যে দ্রব প্লাস হচ্ছে কি দ্রাবক, এরা করে কি হয়, দ্রবণ হয়। এখন দেখেন দ্রব এবং দ্রাবক, তার মানে আমরা অলরেডি এখানে কি নিয়েছি, দ্রাবক নিয়ে ফেলেছি। কতটুকু 1 লিটার নিয়েছি আমরা। তাহলে 1 লিটার দ্রাবকে যখন আপনি 1 মোল পরিমাণ দ্রব দিবেন, যে কোনো 1 মোল দ্রব হইতে পারে, তবে আমরা লবণ দিয়ে বোঝার চেষ্টা করি। এই যে সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইডের 1 মোল মানে কত হয়, 58.5 গ্রাম মেবি হয়, অর্থাৎ সোডিয়ামের হচ্ছে 23, ক্লোরিনের হচ্ছে 35.5, 58.5 গ্রাম মেবি। তো 58.5 গ্রাম আপনি এখানে মনে করেন যে লবণ মিশিয়ে দিলেন, এই যে এতটুকু লবণ আপনি এখানে মিশিয়ে দিলেন। মিশিয়ে দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করলেন। তারপরে এই যে দ্রবণের যে ঘনমাত্রাটা এখন হলো, এই ঘনমাত্রাটাকে বলা হবে 1 মোলারিটি বা 1 মোলার দ্রবণ বা মোলার দ্রবণ। মোলার দ্রবণ তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 লিটার দ্রাবকে যদি আপনি 1 মোল দ্রব দ্রবীভূত করেন, তাহলে যে ঘনমাত্রাটা হয়
সেই ঘনমাত্রাকে মোলার দ্রবণ বলা হয়ে থাকে। মোলার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার জন্য সূত্র হলো S = W/mv, মাই ডিয়ার স্টুডেন্ট। এটা নিয়ে আমরা ম্যাথ করব যখন আমরা আমাদের সৃজনশীল, অর্থাৎ 1 সৃজনশীলে 100 সৃজনশীল। আমি এখান থেকে 1 সৃজনশীলে 100 সৃজনশীল আপনাদেরকে দিব, আপনি সমস্ত সৃজনশীল সমাধান করে ফেলতে পারবেন মাই ডিয়ার স্টুডেন্ট। গেল। এবার হচ্ছে যে মোলাল দ্রবণ, ওখানে ছিল 1 মোল পরিমাণ, আর এখানে থাকবে জাস্ট 1 কেজি পরিমাণ, আর অন্য কিছু পার্থক্য এখানে নাই মাই ডিয়ার স্টুডেন্ট। আর এখানে বলছে যে কি দেখেন, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 কেজি পানিতে, আমরা একটু আগে দেখেছিলাম যে 1 লিটার পানি, অর্থাৎ এটা হচ্ছে যে লিটারে, এবার বলছে যে কি 1 কেজি পানিতে, 1 কেজি পানিতে 1 মোল পরিমাণ দ্রব থাকবে। এবার তাহলে লিটার আর কেজির মধ্যে পার্থক্য আছে, অবভিয়াসলি আছে। লিটার যেটা, সেটা হচ্ছে যে কি আমার তরল পদার্থের ক্ষেত্রে মাপার সিস্টেম, তবে 1 কেজি পানিকে আমি মাপতে পারবো না স্যার, অবশ্যই মাপতে পারবো না, এটা হচ্ছে ভর বলা, এটাকে ভর বলা হয় এটাকে। আর ওটা হচ্ছে আপনার আয়তন, যেটা লিটার নিয়ে আমরা, সেটা হচ্ছে আয়তন। তাহলে আমরা যদি কখনো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 কেজি পানিতে 1 মোল দিই, তাহলে সেটাকে আমরা বলবো মোলাল দ্রবণ। আমি আশা করছি আমার সকল ছাত্রছাত্রী একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে সবকিছু বুঝতে পেরেছে। আপনাদের জন্য কিন্তু প্লেলিস্ট সাজানো হয়েছে ইউটিউবে, আপনারা দেখেন, আপনারা প্লেলিস্টে গিয়েই দেখতে পাবেন, বা আপনি হোম থেকে আপনি একটু স্ক্রল করেন, দেখতে পাবেন যে আপনাদের সুন্দর করে ক্লাসগুলো সাজিয়ে দেওয়া আছে। এই যে ইন্টারমিডিয়েটের সমস্ত ক্লাসগুলো আপনারা সাজিয়ে কিন্তু আপনারা পেয়ে গেছেন অলরেডি, দেখেন। এবার আমাকে একটু জানাবেন যে আপনারা যতটুকু আছেন নন্দনগাছি ডিগ্রি কলেজ থেকে যুক্ত আছি। প্রিয় স্যার, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। আমি এসএসসি ব্যাচ 2024, গত বছর আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আপনাকে লাইভে দেখে যুক্ত হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তো যাক, আশা করছি আমার সকল ছাত্রছাত্রীরা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আবার আগামী পরশুদিন ঠিক 9টায়, আগামী পরশুদিন ঠিক 9টা বাজে আবার যুক্ত হয়ে যাবেন আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ ফয়সাল আহমেদ প্রিন্স। আপনারা আপনাদের বন্ধুদেরকে শুধুমাত্র জানাবেন যে হ্যাঁ, আমরা ক্লাস করছি এখানে, তোমরা করে দেখতে পারো, তোমাদের কেমন লাগে না লাগে, ঠিক আছে? আর অন্য কিছু নয়, বাড়তিভাবে বন্ধুদেরকে বলার কিছু প্রয়োজন নেই। ওরা ক্লাস দেখলে তখন ওদের যদি ভালো লাগে, ওরা নিজেরাই তখন ক্লাস দেখা শুরু করবে, আর বারবার ওদেরকে বলার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? তো ধন্যবাদ। এই গেলাম তাহলে রে, তোরও বাসায় টাসে খাবার দাবার খেয়ে পড়তে বসে যা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গেলাম তাহলে, চলে গেলাম, থাক।